গ্রীষ্মের বাগানের অত্যন্ত জনপ্রিয় ও সুগন্ধযুক্ত ফুল হলো বেলি ও জুঁই। আজকের আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো বেলি ও জুঁই গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। যদি তোমাদের বাগানের বেলি জুঁই গাছে কোনো রকম কোনো গ্রোথ দেখতে না পাও, যদি গাছে কোনো রকম কোনো কুঁড়ি না আসে, তাহলে আজকের এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া একটা লিকুইড খাবার। যে লিকুইড খাবার খুব সহজেই বাড়িতে তৈরি করে নেব, কোনো রকম মার্কেটের ফার্টিলাইজার ছাড়াই কিন্তু এই লিকুইড তৈরি করা যায় এবং গাছে প্রয়োগ করে অসাধারণ রেজাল্ট আমি পেয়েছি। প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে আর সঙ্গে ফুলও ফুটছে। তাছাড়া আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া কীটনাশক তৈরি করে দেখাবো, যে কীটনাশক প্রয়োগ করে বাগানের প্রত্যেকটা বেলি ও জুঁই গাছ সুস্থ থাকবে, গাছে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না, ল্যাদা পোকা বা জাপ পোকা তো হবেই না। তো কিভাবে ঘরোয়া খাবার এবং ঘরোয়া পেস্টিসাইড তৈরি করতে পারবো জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু স্কিপ করলে হবে না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যদি আমার এই বাগান সংক্রান্ত ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। তাছাড়া সবার কাছে এই ভিডিওটা শেয়ার করারও অনুরোধ রইল। বন্ধুরা, আমাদের বাগানের অত্যন্ত সুগন্ধযুক্ত একটি ফুল হলো বেলি ও জুঁই। এই বেলি ও জুঁই ফুল সাদা রঙের হয়, কিন্তু বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায়। যদি তোমাদের বাগানে বেলি ও জুঁই গাছ না থেকে থাকে তাহলে তোমরা এই সময় নার্সারিতে গেলে কিন্তু বেলি ও জুঁই গাছ প্রচুর পরিমাণে পেয়ে যাবে। যদি গাছে ফুল না থাকে তাহলে কিন্তু পাতা দেখে তোমাদের চিনতে হবে যে কোনটা কোন ধরনের গাছ। তাছাড়া নার্সারিতে জিজ্ঞাসা করলে ওনারা কিন্তু বলে দেবেন যে কোনটা রাই বেলি, কোনটা স্টার বেলি বা কোনটা বুদ্ধ জুঁই। নার্সারি থেকে গাছ কেনার সময় সবসময় একটা সুস্থ সবল গাছ কেনার চেষ্টা করবে, যে গাছে রোগ পোকার আক্রমণ কম। গাছ কিনে এনে অন্তত 3-4 দিন ছায়া জায়গায় রাখতে হবে, তারপর সেই বেলি জুঁই গাছকে কিন্তু প্রতিস্থাপন করতে হবে। কিভাবে বেলি জুঁই গাছের জন্য মাটি তৈরি করতে হয় তা আমার আগের ভিডিওতে দেখানো আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রতিস্থাপন করার পর 1 সপ্তাহ ছায়া জায়গায় রাখতে হবে, তারপর থেকে শুরু করতে হবে এই গাছের পরিচর্যা। তো পরিচর্যা করতে গেলে জানতে হবে কয়েকটা পয়েন্ট, কারণ শুধুমাত্র গাছে খাবার প্রয়োগ করলেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে না। বন্ধুরা, পয়েন্ট নাম্বার 1, বাগানের বেলি ও জুঁই গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। যেখানে সারা দিন সূর্যালোক আছে সেই রকম জায়গায় বাগানের বেলি ও জুঁই গাছগুলোকে রাখতে হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার বাগানের বেলি জুঁই গাছগুলোতে এসছে প্রচুর পরিমাণে কুঁড়ি, কারণ গাছগুলো আছে ফুল সানলাইটের মধ্যে। ফুল সানলাইটে থাকলে তবেই কিন্তু বাগানের প্রত্যেকটা বেলি জুঁই গাছে প্রচুর মাত্রায় কুঁড়ি আসে, আর সেই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরেও পড়ে না। তো এবার বলবো পয়েন্ট নাম্বার 2, গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি তখনই আসবে যখন গাছের ভালো গ্রোথ হবে। তো গাছের ভালো গ্রোথ করার জন্য জলের মাত্রাটা আমাদের কিন্তু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। জল এমনভাবে প্রয়োগ করতে হবে টবের মাটি যেন সবসময় ময়েশ্চার থাকে, কখনোই যেন মাটি একেবারে শুকিয়ে না যায়। যদি মাটি একেবারে শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে, আর গাছে যদি কুঁড়ি থাকে সেই কুঁড়িগুলো কিন্তু হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়বে। তাই জলের পরিমাণটা কিন্তু আমাদের সবসময় বুঝে বুঝে প্রয়োগ করতে হবে, কিন্তু এমনভাবে জল আমরা প্রয়োগ করব না যেন মাটি সবসময় কাদা কাদা হয়ে থাকে। মাটি আমাদের শুকনো হতে সময় দিতে হবে, মাটি শুকনো হলে আবার আমরা পুনরায় জল প্রয়োগ করব। তো এইভাবে যদি আমরা পরিচর্যা করতে পারি বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ থাকে। এই গাছ প্রতিস্থাপন করার সময় সবসময় আমাদের টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করে তবেই গাছ প্রতিস্থাপন করতে হবে, তবেই কিন্তু বাগানের প্রত্যেকটা গাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এবার আসি পয়েন্ট নাম্বার 3, বন্ধুরা, টবের গাছ সবসময় আমাদেরকে ঝোপালো করে রাখতে হয়। টবে যদি লতানো প্রকৃতির গাছ প্রতিস্থাপন করো সেক্ষেত্রে কিন্তু গাছগুলোকে আমাদের সাপোর্ট সিস্টেম দিতে হবে। কিভাবে সাপোর্ট সিস্টেম দিতে হবে সেটা এই ভিডিওতেই আমি দেখিয়ে দেবো। কিন্তু যদি ঝোপালো গাছ হয় সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু প্রথম থেকেই ছোট গাছ থেকেই আমাদেরকে ঝোপালো বানাতে হবে। তো ঝোপালো করতে গেলে যে কাজটা করতে হবে, পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং কিভাবে করতে হয় দেখো, এই গাছটা ছোট গাছ, আমি আগের ভিডিওতে এই গাছের প্রতিস্থাপন আমি তোমাদের দেখিয়েছিলাম। তো এই গাছটাকে যেহেতু আমি ঝোপালো করছি সেই কারণে প্রথমেই আমি 2টো পাতা কেটে দিলাম। কুঁড়ি আসার আগে এই কাজটা করতে হবে। যদি গাছে কুঁড়ি এসে যায় তাহলে সেই কুঁড়িটা তোমরা যদি ফুল নিতে চাও তাহলে ফুলটা ফুটে গেলে ঠিক ফুলের নিচ থেকে যে 2টো পাতা আছে সেই 2টো পাতার উপর থেকে আমাদেরকে কেটে দিতে হবে। আমি যেখান থেকে দেখাচ্ছি দেখো ঠিক এইরকম জায়গা থেকে তোমাদের কিন্তু কেটে দিতে হবে। এখান থেকে কেটে দিলে এই যে 2টো পাতা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আরও নতুন নতুন ব্রাঞ্চ আসবে, আর যত বেশি ব্রাঞ্চ আসবে সেই ব্রাঞ্চে কিন্তু আরও বেশি কুঁড়ি আসবে। তাই গাছ সবসময় আমাদেরকে ঝোপালো করতে হয়। পয়েন্ট নাম্বার 4, বন্ধুরা, টবের মিডিয়াতে কখনোই কোনো রকম কোনো আগাছা রাখা যাবে না। আগাছা থাকলে কিন্তু গাছের খাবারে ভাগ বসায় এবং আগাছা বেশি হয়ে গেলে গাছে পোকামাকড়ের সংখ্যাও বেশি হয়, গাছের টবের মাটিতে পিঁপড়ে হয়। তো যে কারণে সবসময় কিন্তু আগাছা পরিষ্কার রাখতে হবে। টবের মিডিয়া সবসময় পরিষ্কার থাকলে টবের মিডিয়াতে ফাঙ্গাস প্রবলেম কম হয়। টবের মিডিয়াতে ফাঙ্গাস প্রবলেম কম হলে গাছটাও সুস্থ থাকে। পয়েন্ট নাম্বার 5,
টবের মিডিয়া ভালোভাবে আগাছা পরিষ্কার করার পর মিডিয়া ভালোভাবে খুশে দিতে হবে। নিড়ানির সাহায্যে আমি কিন্তু খুব ভালোভাবে দেখো টবের মিডিয়া খুশে দিচ্ছি। আমার টবের মিডিয়া এমনভাবে তৈরি করা যে মিডিয়া হালকা করে খুশলেই কিন্তু খোসা যায়, কিন্তু অনেক সময় তোমরা এমনভাবে মিডিয়া তৈরি করো মিডিয়া খুব শক্ত হয়ে যায়, জমাট বেঁধে যায়। তাই মিডিয়া এমনভাবে তৈরি করতে হবে যে মিডিয়ার মধ্যে জল প্রয়োগ করলে সেই জল সঙ্গে সঙ্গে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে, অথচ টবের মিডিয়া ময়েশ্চার থাকবে। আবার নিড়ানি দিয়ে খুশলে সঙ্গে সঙ্গে কিন্তু খোসা যাবে। এরপর আসি পয়েন্ট নাম্বার 6। বন্ধুরা, টবের গাছে কিন্তু দেখো কাটাই ছাটাই করার পর বা হার্ড প্রুনিং করার পর এরকম অনেক শুকনো ব্রাঞ্চ থাকে। তো এই শুকনো ব্রাঞ্চগুলোকে কিন্তু আমাদেরকে কেটে দিতে হবে। এই শুকনো ব্রাঞ্চগুলো যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু অন্যান্য ব্রাঞ্চগুলো অনেক সময় শুকিয়ে যেতে পারে। এটাকে বলা হয় ডাইব্যাক। বন্ধুরা, এবার আসি খাবার তৈরির কথায়। গাছে আমরা এই সময় কি খাবার প্রয়োগ করব? সম্পূর্ণ ঘরোয়া খাবার তৈরি করার জন্য দেখো এখানে একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো এখানে একটা ঘুঁটে টুকরো করে নিয়েছি। যদি তোমাদের কাছে ঘুঁটে না থাকে সেক্ষেত্রে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট একটা ছোট বাটির 1 বাটি অথবা 2 মুঠো পরিমাণ গোবর সার ভিজিয়ে দিতে হবে। তো এরপর আমি যে উপাদানটা দেবো সেটা হলো ডিমের খোসার গুঁড়ো। বন্ধুরা, ডিমের খোসাতে আমরা সবাই জানি আছে প্রচুর মাত্রায় ফসফরাস, ক্যালসিয়াম। ডিমের খোসা যদি আমরা গাছে প্রয়োগ করি গাছের কুঁড়ি ঝরে পড়া বন্ধ হবে, গাছের গ্রোথ ভালো হবে। এরপর নিয়ে নেব আমি এখানে কমলা লেবুর খোসা। এখানে একটা কমলা লেবুর খোসাকে ভালোভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এই কমলা লেবুর খোসার মধ্যে আছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। তাছাড়া আছে আরও ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টস, যেটা গাছের জন্য অত্যন্ত উপকারী। বন্ধুরা, এই 3টে খাবারের মধ্যে আমি দিয়ে দেবো 500 ml জল। 500 ml জল দিয়ে ভালোভাবে আমি ছায়া জায়গায় চাপা দিয়ে ভিজিয়ে রেখে দেবো অন্তত 3 দিনের জন্য। তারপর কিন্তু এটা আমরা গাছে প্রয়োগ করব। তো কিভাবে প্রয়োগ করব সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। বন্ধুরা, এই যে 3টে উপাদান নিলাম, এই 3টে উপাদান কিন্তু আমাদের গাছের জন্য, যে সমস্ত ফুলের গাছ আছে বাগানে বা ফলের গাছ, যে কোনো ফুলের গাছে বা ফলের গাছে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। তো দেখো ঠিক 3 দিন পর এটা কিন্তু রেডি হয়ে গেছে গাছে প্রয়োগ করার জন্য। এই যে লিকুইডটা আমি তৈরি করলাম গাছে প্রয়োগ করার জন্য, এই লিকুইডটার মধ্যে প্রচুর মাত্রায় কিন্তু খাবার আছে আমাদের গাছের জন্য। এই খাবারটা তৈরি করার পর দেখো একটা অন্য পাত্রের মধ্যে আমি 500 ml সাধারণ জল নিয়েছি। 500 ml সাধারণ জলের মধ্যে আমি যে লিকুইডটা তৈরি করেছি এই লিকুইডটা সম্পূর্ণ ঢেলে দেবো এবং দুটো উপাদান সাধারণ জল এবং লিকুইড খাবার এটাকে ভালোভাবে মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করব। তবে এখানে যে ঘুঁটে বা কমলা লেবুর খোসা এবং ডিমের খোসার গুঁড়ো আছে তার মধ্যে আমি আবারও কিন্তু 500 ml জল, সাধারণ জল দিয়ে আবারও চাপা দিয়ে রেখে দেবো। এই লিকুইডটা আবারও কিন্তু আমরা অন্যান্য গাছেও প্রয়োগ করতে পারবো। গোলাপ গাছে বা জবা গাছেও কিন্তু এই লিকুইডটা প্রয়োগ করতে পারি। তো দেখো আমি কিন্তু ভালোভাবে ডাইলিউট করে নিলাম। এবার আমরা গাছে প্রয়োগ করব। টবের সাইজ অনুযায়ী কিন্তু আমরা গাছে এই খাবারটা প্রয়োগ করব। যেমন গাছের সাইজ বা টবের সাইজ সেইভাবেই কিন্তু আমরা গাছে খাবারটা প্রয়োগ করব। খাবার প্রয়োগ করার আগে টবের মিডিয়াটা চেক করে নিতে হবে যেন টবের মিডিয়া খুব বেশি ভেজা না হয়ে থাকে। হালকা ভেজা থাকলেও হবে, যেন খুব বেশি ভেজা না থাকে, আবার খুব বেশি শুকনোও যেন না থাকে। তো দেখো আমি কিন্তু টবের মিডিয়াতে এই যে 1 লিটার লিকুইডটা, এই লিকুইডটা আমি ভাগ করে প্রয়োগ করলাম। অতিরিক্ত দেবো না, অতিরিক্ত প্রয়োগ করলে টবের ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তাই ঠিক আমরা লিমিট রেখে প্রয়োগ করব, অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই খাবারটা আমরা যদি 10 দিন অন্তর অন্তর প্রত্যেকটা বেলি ও জুঁই গাছে প্রয়োগ করতে পারি, বাগানের প্রত্যেকটা বেলি ও জুঁই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। এই লিকুইড খাবার তোমরা কিন্তু তোমাদের বাগানের জমির গাছেও প্রয়োগ করতে পারবে। কারণ আমরা অনেকেই জমিতে বেলি জুঁই গাছ বসাই, আমার বাগানেও জমিতে বেলি জুঁই গাছ আছে। তো সেই গাছেও কিন্তু কুঁড়ি এসে গেছে, এই ভিডিওতেই তোমাদেরকে আমি দেখাবো। বাগানে যতগুলো বেলি জুঁই গাছ আছে প্রত্যেকটা গাছের অনুযায়ী তোমরা কিন্তু খাবারটা তৈরি করবে এবং প্রত্যেকটা গাছে পরিমাণ মতো প্রয়োগ করবে। এইভাবে প্রয়োগ করলে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। একটাও ফুল কিন্তু আর কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না। এই লিকুইড খাবারটা তোমরা কিন্তু গাছের পাতায় স্প্রে করতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তবে মিডিয়াতে কিছুটা পরিমাণ প্রয়োগ করতে হবে এবং গাছের পাতাতেও প্রয়োগ করতে হবে, তাহলেও খুব ভালো রেজাল্ট পাবে। যদি পাতায় স্প্রে করতে না চাও তাহলেও কোনো সমস্যা নেই। বন্ধুরা, এখানে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো আমার বাগানের বুদ্ধ জুঁই গাছ। এটা আগের বছর আমি প্রতিস্থাপন করে তোমাদের দেখিয়েছিলাম। তো এই গাছটা এই মুহূর্তে কিন্তু এতটা বড় হয়ে গেছে এবং আমি একটা সাপোর্ট সিস্টেম দিয়েছি, তো যার ফলে গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো এই গাছেও কিন্তু এই বছর আমি প্রচুর পরিমাণে ফুল পাবো, তো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এরপর আসি বন্ধুরা পোকামাকড়ের কথায়। গাছে প্রচুর মাত্রায় এই সময় পোকামাকড়ের আক্রমণ হয়, কারণ গাছে যখনই গ্রোথ দেখা যায়, যে কোনো গাছে যখনই কচি পাতা আসে সেই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। তো এখানে দেখছো আমার জমির বেলি জুঁই গাছ, তো এটা একটা বেলি গাছ। তো এই বেলি গাছে দেখো একটা ডালের মধ্যে পোকামাকড়ের আক্রমণ হয়েছে। তো এই সময় কিন্তু প্রচুর মাত্রায় লেদা পোকার আক্রমণ হয়, যে পোকা পাতা খায়। তো সেই পোকার আক্রমণ কিন্তু খুব বেশি মাত্রায় দেখা যায়। তো এখন আজকের আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া একটা কীটনাশক।
কীটনাশকটা তৈরি করার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি নিম পাতা। তো আমার বাগানের নিম গাছের নিম পাতা, তো এই নিম পাতা আমি অনেকগুলো পরিমাণ নিয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নেবো আমি কয়েকটা রসুনের কোয়া। তো এই রসুনের কোয়া আমি দেখো কতগুলো নিয়ে নিয়েছি, 6-7টা রসুনের কোয়া নিতে হবে এবং 1 মুঠো পরিমাণ নিতে হবে নিম পাতা। তো এই দুটোকে খুব ভালোভাবে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট বানাতে হবে। ভালোভাবে পেস্ট তৈরি করা হয়ে গেছে। এই পেস্ট আমি এবার ছেঁকে নেব অন্য একটা পাত্রের মধ্যে, ছাঁকনি দিয়ে আমি এই পেস্টটাকে ছেঁকে নেব। তার কারণ স্প্রেয়ার বটলের মধ্যে যদি আমরা সরাসরি এই পেস্টটা দিয়ে দিই তাহলে কিন্তু নজলের মুখে আটকে যাবে এবং স্প্রে করতে পারবো না। তো যে কারণে আমি কিন্তু ছেঁকে নিতে বলবো তোমাদের সবাইকে। তো ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার ছেঁকে নেওয়ার পর এই লিকুইডটা আমরা গাছে স্প্রে করব। তো কিভাবে স্প্রে করব, একটা স্প্রেয়ার বটলের মধ্যে এই লিকুইডটা আমি দিয়ে দেবো। এখানে 100 ml মতো লিকুইড তৈরি হয়েছে। ওই 100 ml লিকুইডের মধ্যে আমি 1 লিটার সাধারণ জল দিয়ে দেবো। তো একটা স্প্রেয়ার বটল নিতে হবে। এরপর আমি দেখো 100 ml লিকুইডটা এখানে স্প্রেয়ার বটলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 লিটার সাধারণ জল। তো এই যে লিকুইডটা তৈরি হলো বন্ধুরা, এর মধ্যে তোমরা কিন্তু 4-5টা কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারো। যদি গাছে প্রচুর পরিমাণে দেখা যায় যে জাপ পোকার আক্রমণ হয়েছে তাহলে কিন্তু তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো 1 লিটার জল, সাধারণ জল আমি দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ গাছে আমি স্প্রে করব। এই লিকুইডটা স্প্রে করলে যদি গাছে পোকামাকড় থাকে সেগুলোও চলে যাবে, আবার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও আসবে। তার কারণে এই রসুনের খোসার মধ্যে যেমন সালফার আছে তেমন কিন্তু পটাশিয়ামও আছে। তাই এই লিকুইডটা তোমরা যদি লাগাতার 3 দিন, প্রতি সপ্তাহে লাগাতার 3 দিন স্প্রে করতে পারো তাহলে পোকামাকড়ের আক্রমণও কমে যাবে, আবার গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে। তো এটা আমি আমার জমির গাছগুলোতে স্প্রে করে তোমাদের দেখাচ্ছি, কারণ আমার বাগানে জমির গাছেও কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়েছে। তো বাগানে টবের গাছে বা জমির গাছে প্রত্যেকটা গাছেই কিন্তু তোমরা এই লিকুইডটা স্প্রে করতে পারবে এবং যে খাবারটা দেখালাম সেই খাবারটাও কিন্তু তোমরা 10 দিন অন্তর অন্তর প্রত্যেকটা গাছে প্রয়োগ করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। তাছাড়া আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে গাছের পরিচর্যা করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার বেলি ও জুঁই গাছের গ্রীষ্মকালীন পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।